যখন দুর্যোগ আসে, প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়ে মানুষ। দরকার পড়ে সহযোগিতার। প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক হতাশ করে তাদের। ভাঙবো কি জন্য? থাইবাদ তো 100 বছরের গ্যারান্টি দিতে সেতুর হাতে। থাইবাদ তো ভাঙার কথা না। এর প্রতি মাসে প্রতি বছরে ড্রেসিং করার কথা ছিল। আমরা যেটা জানি আর কি, প্রতি বছরের ড্রেসিং করার কথা ছিল। কিন্তু আমরা 10 বছরের মধ্যে কোনো ড্রেসিং করা দেখি নাই। কে ফালাই 20 বস্তা, লেহে 100 বস্তা। এই কাজ করে হলে জেনুইন বর্ষার সময়, খরার সময় যে কাজ করে তা করা না। কারণ ওই টাইমে কাজ করলে এবার ঠিকাদারেরও লাভ নাই, পানি উন্নয়ন বোর্ডের অফিসারেরও কোনো লাভ নাই। কে অফিসারও চোর, ঠিকাদারও চোর। যখন প্রয়োজন দেখা দেয় ক্রমবর্ধমান ছুটে চলা, জীবনের সাথে তাল মেলানোর, প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় অবকাঠামোগত অসুবিধা। মানুষ জানে না কেন। ন্যায্য অধিকারগুলো যখন পাওয়া হয়ে ওঠে না, তখন মনে প্রশ্ন জাগে। আমি মিরপুরে চাকরিরত অবস্থায় মাতৃকালীন ছুটি নিই 3 মাসের। ছুটি কাটানোর পরে আমি জয়েন না করে ছেড়ে দিই, এটা একটা ছিল। তো তারপরে আমি ম্যানেজারের কাছ থেকে আমার অব্যাহতি বুঝে নিয়েছি। তো তারপরে আমি যখন প্রভিডেন্ট ফান্ডের টাকা এবং জামানতের টাকা আনতে গেছি, তো সেই টাকাটা আমি পাইনি। না, তারা আমাকে নির্দিষ্টভাবে কোনো কিছু জানায়নি। আমি অনেক দিন গেছি, এই আজকে অ্যাডমিন নেই, আজকে অ্যাডমিনের ওয়াইফ অসুস্থ, আজকে কর্মকর্তা নেই, বাইরে আছে, এভাবে অনেক ঘুরাইছে। শুকনো মৌসুম শেষ, বর্ষা প্রায় কাছাকাছি। বাঁধ রক্ষায় কাজের এই তোড়জোড় সন্তুষ্টি আনতে পারেনি নদীপাড়ের মানুষের মনে। কাজের গুণগত মান, আর্থিক ব্যবস্থাপনা বা অন্য সকল হিসেব নিকেশ সব সময় থেকে যায় সরকারি খাতায়, যা সাধারণের নাগালের বাইরে। ফলে স্বচ্ছতায় রয়ে যায় প্রশ্ন। উত্তর খুঁজতে চান অনেকেই। এদেরই একজন জীবন, একটি জাতীয় পত্রিকার স্থানীয় প্রতিনিধি। দৈনন্দিন অ্যাসাইনমেন্টের বাইরেও অনুসন্ধানী সাংবাদিকতায় রয়েছে তার বিশেষ ঝোঁক। শত বছরের গ্যারান্টি দেয়া স্থায়ী বাঁধ কেন প্রতি বছরই ভাঙে, আর কেনই বা মেরামত নিয়ে লুকোচুরি? তার জানতে ইচ্ছা হয় খবরের ভেতরের খবর, পেতে ইচ্ছে হয় সাদামাটা তথ্য দিয়ে আড়াল করে রাখা প্রকৃত তথ্য। প্রতি বছরই সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধটা ভেঙে যায় বর্ষার সিজনে। আর এই বাঁধ ভাঙার পরে দেখা যায় সিরাজগঞ্জবাসী চরম বিপদের মধ্যে পড়ে, যে এখানে চরম বিপর্যয় নেমে আসে। যে কারণে আমি চেয়েছি যে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এখানে প্রতি বছর ভাঙতেছে, গভর্নমেন্ট প্রতি বছরই অর্থ বরাদ্দ দিচ্ছে, আবার তারা সেভারাল টাইম লোক দেখানো কিছু কাজও করতেছে, বাট আমরা আসলে কোনো ডেভেলপমেন্ট পাচ্ছি না। এবং আপনি জানেন যে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধটা 100 বছরের গ্যারান্টি দিয়ে নির্মাণ করা হয়েছিল, হুন্দাই কোম্পানি করেছিল, কোরিয়ান। আর এটার সাথে যে আমাদের বাংলাদেশের যে বৃহত্তম একটা সেতু আছে, বঙ্গবন্ধু যমুনা সেতু, এটারও কিন্তু সম্পর্ক রয়েছে। কারণ আজকে যদি আপনার সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধটা ভেঙে যায়, সিরাজগঞ্জ শহর যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি আপনার যমুনা সেতুর গাইড বাঁধ এবং যমুনা সেতুটা কিন্তু সেভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। সে কারণে আমার মনে হয়েছে, আমার উপলব্ধি হয়েছে যে আসলে এই ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কার্যক্রম নিয়ে আমার মনে হয় আরটিআই করা উচিত, তাদের তথ্য আমাদের নিজেদের জানা উচিত এবং এই জিনিসটা সমস্ত মানুষের জন্য উন্মুক্ত করা উচিত। কারণ এখানে অনেক বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হয় প্রতি বছর, কিন্তু বরাদ্দ ঠিকই আছে, কাগজ কলমে কাজ দেখানো হচ্ছে, হয়তো লোক দেখানো কিছু কাজ হচ্ছে, কিন্তু সেই কাজের গুণগত মান কতটুকু মানে নিশ্চিত করা হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আর যে কারণে আমার কিউরিসিটিটা কাজ করেছে যে আমি আরটিআই করবো এখানে, সেই সম্পর্কে আমি জানতে চেয়ে সেখানে পানি উন্নয়ন বোর্ড বিআরই শাখার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তার কাছে আমি একটা অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশন করার পরে নির্ধারিত সময় পার হয়ে যায়, কিন্তু তারা আমাকে কোনো তথ্য দেয়নি। আর না দেওয়ার পরে এমনকি তারা আমাকে কোনো চিঠিপত্র দিয়েও কিছু জানায়নি।
আমি অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে এখানে কাজ করি। আমার এখানে যে যতটুকু পরিচিতি আছে বা আমরা প্রফেশনাল কাজের জন্য যে সবসময় তাদের কাছে মুভ করি, তো আমি একজন সাংবাদিক হিসেবে আরটিআই করে এখান থেকে আমি তথ্য নিতে পারিনি। তাহলে এখানে আসলে চিন্তার বিষয় আমার মাঝে মাঝে মনে হয় যে একজন সাধারণ পাবলিক গেলে সেখানে কি অবস্থা তৈরি হবে। ইভেন তারা আমাদের চিঠিটা গ্রহণ করতে পর্যন্ত চায় না। স্যার আসুক, স্যারের সাথে এই মুহূর্তে কথা বলতে হবে। স্যার আসুক, তার মধ্যে আলাপ করে স্যার এই মুহূর্তে কথা বলতে হবে। এটা ভিডিও করা ঠিক আছে, আপনি দেখেন, এটা দেখেন আগে, জিনিসটা দেখেন। তথ্য অধিকার আইন সম্পর্কে জানেন জীবন, জেনেছেন তথ্য পেতে কিভাবে দরখাস্ত করতে হয়। কিন্তু একজন গণমাধ্যম কর্মী হয়েও সরকারি অফিস থেকে তথ্য চেয়ে তিনি যে অসহযোগিতা পেয়েছেন, সেখানে একজন সাধারণ নাগরিকের পক্ষে কতটুকু তথ্য পাওয়া সম্ভব তা বলাই বাহুল্য। আর তথ্য অধিকার আইনটি সম্পর্কে সাধারণ মানুষের ধারণাই বা কতটুকু? তথ্য অধিকার আইন আছে, পত্রপত্রিকায় দেখেছি, তবে ফিল্ডের মধ্যে কোনো কার্যকারিতা আমি দেখতেছি না। এবং আমরাও চেষ্টা করে যদি অ্যাডভান্স হতে যাই, এই ব্যাপারে যদি তথ্য নিতে যাই, তাহলে যেমন একটা কন্ট্রাক্টর কাজ করতেছে, আমি ওখানে গিয়ে বললাম যে ভাই এই জিনিসটা আমি কি দেখতে পারি? আপনি কে? যাকে দেখানোর প্রয়োজন আছে তাকে আমরা দেখিয়েছি, আপনার এখানে প্রয়োজন না। আইনটা জানি, তবে এটার প্রয়োগটা সম্পর্কে এখনো বিস্তারিত জানি না। আচ্ছা, আপনি কি তথ্য অধিকার আইন সম্পর্কে কোনো কিছু জানেন? না, আমি তো একটা কিছু জানি না। অর্থনৈতিক দুর্বলতা সহ রাষ্ট্রের নানা বিষয়ই রয়েছে সীমাবদ্ধতা, তাই নাগরিকের সকল অধিকার সব সময় নিশ্চিত করা সম্ভব হয়ে ওঠে না। তবে নির্দিষ্ট তথ্য পাবার অধিকারটি সকল নাগরিকেরই আইনগত অধিকার, যা রাষ্ট্রই নিশ্চিত করেছে। বাস্তবতা যদিও ভিন্ন, তারপরও যে কোনো অসঙ্গতি বা মনে জাগা প্রশ্নের উত্তর পেতে পারেন যে কেউ। আর তাই তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে গঠিত হয়েছে সর্বোচ্চ প্রতিষ্ঠান তথ্য কমিশন। তথ্য পাবার ক্ষেত্রে বাধার সম্মুখীন হলে সংক্ষুব্ধ নাগরিক তথ্য কমিশনে অভিযোগ জানাতে পারেন। Since the law has been enacted, it has become mandatory for each and every citizen, every official to provide the information. I know there are many things, there are many weaknesses in this act. If we can work together, I believe we will be able to make it a success. This Right to Information Act is the act which can change the fate of the country, fate of the people, fate of the citizen. আমাদের চ্যালেঞ্জ হচ্ছে তথ্য অধিকার আইনের যে আমরা এই মানুষগুলোকে কেমন করে তথ্য প্রাপ্তির জন্য উদ্বুদ্ধ করব, তথ্যমুখী করব। আমি মনে করি এই কাজটা অনেক বড় বেশি কঠিন, এবং এই জায়গায় অবশ্যই বেসরকারি সংগঠনদেরকে অনেক বস্তুনিষ্ঠ ভূমিকা রাখার সুযোগ আছে। সাধারণ মানুষের কাছে দ্রুত যাবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গণমাধ্যমকে ব্যবহার করা। আর তাই MRDI উদ্যোগ নেয় স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের প্রশিক্ষণের, যাতে অংশ নিয়ে তথ্য অধিকার আইনের পূর্ণ ধারণা এবং আইনটির প্রায়োগিক দিক সম্পর্কে জেনেছেন অনেক গণমাধ্যম কর্মী। তাদেরই একজন হিমেল। কাজ করেন একটি জাতীয় পত্রিকার স্থানীয় প্রতিনিধি হিসেবে। তারও আগ্রহ অনুসন্ধানী সাংবাদিকতায়। যেহেতু আমি সাংবাদিক, সেই তো আমার কিন্তু তথ্যের প্রয়োজন। আমি তথ্য ছাড়া তো আমি পত্রিকা আমি নিউজ করতে পারতেছি না। আমি নিউজ যে নিউজ করব তার আমার পরিপূর্ণ তথ্য আমার প্রয়োজন। তো তথ্য ছাড়া আমি তো একটা নিউজ আমি প্রেজেন্টেশন করতে পারি না। তো সেক্ষেত্রে তথ্যটা নিতান্তই প্রয়োজন, বিশেষ করে সাংবাদিকদের ক্ষেত্রে। আপনি একদম সাধারণ মানুষের তথ্য ভুল থাকতে পারে, কিন্তু আমাদের তথ্য যদি ভুল হয় সেক্ষেত্রে একটা বড় একটা ভুল, আমরা এই কাজটা আমরা করতে পারি না। সেক্ষেত্রে আমরা যদি যে নিউজটা আমরা করব তার পরিপূর্ণ তথ্য আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের আরটিআইতে অবশ্যই প্রয়োজন। জানতাম না যে কীভাবে গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন রিপোর্টের ক্ষেত্রে যেটার একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তখনই জানলাম যে আরটিআই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি বলবো, আমি আরটিআই অ্যাপ্লাই করার পরে দেখলাম যে আমি তিনটা করছিলাম। একটা অফিসে আমি করেছিলাম 2 বার, তারপর একটা করেছিলাম হচ্ছে আরেকটা অফিসে 1 বার। আমি যেহেতু দুইটা অফিসে আমি 2 জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পেলাম।
একজনকে পেলাম আমি পজিটিভ, অন্যজনকে পেলাম হচ্ছে আপনার নেগেটিভ। একজন হলো আমার বন্ধু, আরেকজনকে দেখলাম উনি আমার হয়তো বন্ধু না হয়ে যে সম্পর্কটা ওইটা একটু সিন্নর হওয়ার উপক্রম। আমি যেটা ডিফারেন্টটা বলতেছি সেটা হচ্ছে আমি করলাম জেলা পরিষদের 8টা কর্মকর্তা দেখলাম খুবই পজিটিভ। উনি আমাকে তথ্য দিতে চায়, উনি আমাকে হেল্প করতে চায়, কীভাবে আমি তথ্যগুলো পাবো। সেক্ষেত্রে উনি তো আইনটা মানতেছে, ওইটাও কিন্তু ও তোর বাইরেও তিনি আমাকে আবার কিছু তথ্য দিতে চাচ্ছে, আমি নিচ্ছি, সেক্ষেত্রে আমরা পেলাম। কিন্তু আমি যখন ডিসি অফিসে গেলাম তখন দেখলাম একটা বিপরীত। তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাঠ পর্যায়ের সত্যিকার পরিস্থিতি এখনো সহজ নয়। সদিচ্ছা থাকার পরেও তথ্য দেবার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের রয়ে গেছে অনেক সীমাবদ্ধতা। যে চাচ্ছে তার চাওয়ার যে স্টাইলটা যে দেবে তার হাতে হয়তো ওভাবে গচ্ছিত নাই, এবং এই জায়গাটার মধ্যে একটু সমস্যা হচ্ছে। সে আসলে কি কি তথ্য দেওয়া যাবে এবং কি পরিমাণ তথ্য দেওয়া যায় এবং কে দিতে পারবে এবং কে দিতে পারবে, এটা কিন্তু লিস্ট আউট করা নাই। 2 নম্বর হচ্ছে যে ওই লিস্ট আউটটা করা থাকলে সে ওটা ওভাবে সংরক্ষণ করে রাখতো, তো যখনই যে চাইবে সঙ্গে সঙ্গে দেওয়ার একটা সুযোগটা থাকতো। যেহেতু এই বিষয়ে আমার মনে হলো যে তথ্য অধিকার আইন সম্পর্কে এখনো অনেকে, আমি নিজে এখানে বসা অবস্থায় খেয়াল করলাম যে এই বিষয়টা খুব বেশি মানুষ ক্লিয়ার নয়, এবং সে আমাকে যদি বলা হয় আমিও ক্লিয়ার নই। এই কারণে আমি কিন্তু তথ্য কমিশন বা কারো কাছ থেকে এই বিষয়ে কোনো ওরিয়েন্টেশন পাই নাই। আমাকে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নিয়োগ করার পর আমি শুধু আইন বইটা পেয়েছি। তো এটা থিওরিটিক্যালি হয়তো এটা ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন যায় অনেকগুলো প্রবলেম ফেস করতে হয় বা আমাদের কিছু কথা জিজ্ঞেসও করতে হয় যে এটা আমি কি করব। এখন সেক্ষেত্রে এটা কার কাছে জিজ্ঞেস করব বা কার কাছে জিজ্ঞেস করা উচিত, এই বিষয়টা আমি নিজেও যেখানে ক্লিয়ার নয়, যারা তথ্য চাইবে ওরা সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাচ্ছে। সীমাবদ্ধতা কিছু থাকবেই, কিন্তু সরকারি কর্মকর্তাদেরও একটু মানসিকতার পরিবর্তন আইন বাস্তবায়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। সরকারও সচেষ্ট প্রয়োজনে আইন সংস্কারে। তথ্য অধিকার আইন 2009 তথ্য সেবার কোন ক্ষেত্রে দাপ্তরিক গোপনীয়তা আইন সাংঘর্ষিক হলে উক্ত বিধানবলী, যেটা মঞ্জুর বললো, কোন আইনের কোনো ধারা যদি সাংঘর্ষিক হয় তথ্য অধিকার আইন এনে পাবে, প্রাধান্য পাবে। সুতরাং এটা তারপরেও যদি কোনো জায়গায় কোনো অসংগতি থাকে, আমি অনেকবার বলেছি আপনাদের যে আপনারা এর ভিতরে যদি কোনো এডিশন অল্টারেশন করতে হয়, আপনারা যাদের তথ্য অধিকার আইন নিয়ে কাজ করছেন আপনারা বসে এই আইনটাই যে এমনি থাকবে তা তো না, এটার ভিতরে যদি কোনো পরিবর্তন আনতে হয়, কোনো সংযোজন করতে হয়, আপনারা যারা সুশীল সমাজ, এনজিও, সরকারি কর্মকর্তা আছেন সবাই মিলে আমাদের বলেন যেখানে যে ক্লজটা পরিবর্তন করা দরকার, definitely we'll look into it so that if there is any major lapses we'll look into it. সুতরাং যেটা দরকার ছিল, তথ্য অধিকার আইন অনেকদিন হচ্ছিল না, আমরা অতি দ্রুত এটা করছি। তখনই তো আমি পার্লামেন্টও বলছি, আপনাদের সাথেও মন্ত্রী বলছি যে এটাই যে একেবারে ফাইনাল তা তো না, ইট কুড বি অ্যামেন্ডেড এনি টাইম। সমান্তরালে চলা আইন আর বাস্তবতার যোগসূত্র ঘটাতে পারে তারাই যারা কাজ করেন সামাজিক উন্নয়নের। মানব উন্নয়ন কেন্দ্র তেমনই একটি বেসরকারি সংস্থা যারা কাজ করেন মানুষের অধিকার নিয়ে। ফলে তাদেরও বাধ্যবাধকতা এসে যায় নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহিতার। তথ্য অবমুক্তকরণ নীতি গ্রহণই প্রতিষ্ঠিত করে তাদের বিশ্বাসযোগ্যতা।
একটা সময় আমিও মনে করতাম এরকম একটা ধারণা যে একটা অর্গানাইজেশনের কিছু সিক্রেট বিষয় থাকে যেগুলো আসলে মানে ওপেন করে দেওয়া, এটা আসলে একটা সময় আমার ওরকম একটা ধারণা আমারও ছিল যে এটা ঠিক হবে না। কিন্তু আপনি জানেন যে আমাদের সরকার 2009 সাল থেকে যে তথ্য অধিকার আইন যে পাশ করছে, এবং তারপরে আমি মূলত আমি MRDA-এর মাধ্যমে বেশ কয়েকটা প্রশিক্ষণে গেছিলাম, এবং সেখানে আসলে আমি জানতে পারলাম যে আসলে তথ্য অবমুক্তকরণ নীতিমালাটা কেন জরুরি, আর পাশাপাশি এটার মধ্য দিয়ে যে স্বচ্ছতা জবাবদিহিতার যে বিষয়টা চলে আসে। এই কারণে আসলে আমরা যেহেতু মুখ একটা স্থানীয় মানবাধিকার সংগঠন, আর সেই প্রেক্ষাপটে আমরা স্বচ্ছতা জবাবদিহিতা নিয়েও কাজ করি। তো আমরা যখন এই সরকারি তথ্য অধিকার আইন নিয়ে যখন আমরা বিভিন্ন জায়গায় কথা বলতে গেছি, তখন অনেকেই এরকম প্রশ্ন করছে যে আসলে মৌকের মানে এরকম কোনো এই আইনের প্রেক্ষিতে মৌকের কোনো নীতিমালা আসে কিনা, মৌক আসলে তথ্য দেবে কিনা। আমরা আমাদের অর্গানাইজেশনে মানব উন্নয়ন কেন্দ্র মৌকের স্বচ্ছতা জবাবদিহিতার জায়গা থেকে বা মানুষকে উদ্বুদ্ধ করার জায়গা থেকে আসলে আমরা নীতিগতভাবে ডিসিশন নিচ্ছি যে না, তথ্য অবমুক্তকরণ নীতিমালা আমাদের থাকা দরকার আর কি। তাদের এই কাজ জনসাধারণের কাছে এনেছে স্বচ্ছতা, বাড়িয়েছে তাদের গ্রহণযোগ্যতা। তথ্য অবমুক্ত করার বিষয়টি উন্নয়ন সংস্থার সাথে সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়াতেও সহায়ক ভূমিকা রেখেছে অনেক। মানে আমি যেগুলো আবেদন করেছিলাম, যেগুলো পাওয়ার জন্য জানতে চাই আবেদন করেছিলাম, সেগুলো আমি তথ্যগুলা সবগুলোই পেয়েছি। উপকার হচ্ছে, তার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারছি, মানুষের মধ্যে যেসব কিউরিওসিটিগুলো আছে আমরা তথ্যগুলো জেনে সেগুলো মানুষের মধ্যে বলতে পারছি না তারা ভালো কাজ করছে। বিদেশি ডোনারদের কাছ থেকে তারা কীভাবে কত টাকা কালেকশন করছে এবং সেগুলো আমাদের মাঝে ব্যয় করছে কি পরিমাণে। লাভটা হবে ওই যে সাধারণ মানুষ, আরও কথা বলছি না, আমরা তো সমাজের সচেতন মানুষ, আমাদের বিভিন্ন মিটিং সমাবেশে আমাদেরকে বিভিন্ন মানুষ আসতে বাধা প্রদান করে, এই তোমরা এনজিওর প্রোগ্রামে যাও, অমুক করো তমুক করো। আমরা এনজিওর প্রোগ্রামেও দেশের কাজ হচ্ছে, আমরা তো তারা যখন প্রশ্ন করে তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া আমাদের জন্য সুবিধা হবে যখন আমরা এদের তথ্যগুলো সব আমাদের জানা থাকবে। USAID-এর সহযোগিতায় MRDI-এর এই স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের প্রশিক্ষণে কেবল জীবন, হিমেল বা মানব উন্নয়ন কেন্দ্রই প্রশিক্ষিত হয়ে ওঠেনি। এমন কার্যক্রমে অংশ নিতে পেরে তথ্য অধিকার আইনের পূর্ণ ধারণা এবং আইনটির প্রায়োগিক দিক সম্পর্কে জেনেছেন অনেকেই। কিভাবে এই তথ্য অবমুক্ত করার নীতিমালা করতে হয় এবং সেইটা এই ট্রেনিং থেকে পাওয়া ধারণা বা জ্ঞান থেকে আমরা যেটা অর্জন করেছি, সেটা থেকে আমরা অলরেডি আমরা একটা তথ্য অবমুক্ত করার নীতিমালা আমরা প্রণয়ন করতে, মানে একটা ডামি প্রণয়ন করতে আমরা সক্ষম হয়েছি। এইটা হলো আমার এই ট্রেনিংয়ের একটা বড় ধরনের সফলতা। আমাদের অর্গানাইজেশনের একটা তথ্য অবমুক্তিকরণ পলিসি বা নীতি আছে, যেটা আমরা 2010 সালে আইন অনুযায়ী করেছিলাম। কিন্তু আমাদের এই ট্রেনিংয়ে আসার ফলে আমরা ওই তথ্য অধিকার আইন সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য জানতে পেরেছি, ব্যাখ্যাগুলো জানতে পেরেছি, এবং তা জানার ফলে আমাদের নীতিটা কিছু হালনাগাদ করার প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি, যেটা এখন বোঝা যাচ্ছে যে আমাদের নীতিতে হয়তো কিছু দুর্বলতা ছিল, আইনের সাথে হয়তো 100% সামঞ্জস্য ছিল না। এই প্রশিক্ষণে আসার ফলে আমরা এই ফাঁকগুলো মানে চিহ্নিত করতে পারছি, এবং আশা করি আমরা আগামী আমাদের যে বোর্ডের সভা হবে সেখানে এই গ্যাপগুলো আমরা ঠিক করে ফেলব। আইনটি সম্পর্কে ধারণা শুধুমাত্র একটি বা দুটি শ্রেণীর মাঝেই সীমাবদ্ধ থাকলে চলবে না, প্রয়োজন সকল শ্রেণী পেশার মানুষের কাছে তা পৌঁছানোর। The right to information is for everyone. It's just not for parliamentarians or journalists. It helps everyone in terms of functioning in a free society. It helps people understand the political processes, make informed decision regarding voting, as well as keeping track of important public events such as public procurement. Information is critical to all aspects of economic development, and the Right to Information Act is a big step forward for Bangladesh.
তথ্য অধিকার আইনের প্রায়োগিক দিক থেকে শুরু করে তা নিয়ে নানা ধরনের সচেতনতা বাড়াতে গণমাধ্যম কর্মী ও এনজিওদের জন্য MRDI এর নানামুখী প্রশিক্ষণ শেষে আয়োজন করা হয় এক অভিজ্ঞতা বিনিময় সেমিনারের। রাইট টু ইনফরমেশন মেকিং দ্য ডিফারেন্স শিরোনামের এই সেমিনার থেকে দীর্ঘ প্রশিক্ষণের পুরো কার্যক্রমের চিত্রটি সবার কাছে তুলে ধরা হয়। High-level corruption and absence of rule of law are two major hurdles in establishing good governance in Bangladesh. I believe light is the best tool for ferreting out corruption, incompetence, and laziness. In America, we utilize the Freedom of Information Act as a tool to extract information from government to enable the governed to assess for themselves whether those charged with governance are in fact doing so to the satisfaction of those governed, of those who, in a democracy, hold the ultimate power. The American experience has demonstrated clearly that information, access to information, is essential to the vitality and effectiveness of democracy. I believe the same holds true in Bangladesh. I believe Bangladesh's Right to Information Act offers the people, the governed, a tool to access information needed to ascertain whether those who govern are in fact advancing the best interest of the governed. The Right to Information Act is an important step in ensuring transparency, in ensuring accountability in Bangladesh's democracy. প্রয়োজনীয় তথ্য একজন সাধারণ মানুষের জীবন ধারণের জন্য হয়ে উঠতে পারে খুবই গুরুত্বপূর্ণ। নাগরিকের জীবনযাত্রার মান পাল্টে দিতে পারে সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের না জানানো কোনো বিষয়। সেই তথ্য জানার অধিকার নিশ্চিত করার মধ্যে দিয়েই গড়ে উঠতে পারে সুষ্ঠু সমাজ কাঠামো। গণতান্ত্রিক ব্যবস্থা আর রাষ্ট্রের সততা ও জবাবদিহিতা নিশ্চিত হতে পারে এই তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নের মধ্যে দিয়েই। তাই প্রয়োজন আইনটির প্রায়োগিক দিক থেকে শুরু করে সচেতনতা বাড়াতে যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে তা অব্যাহত রাখা। আমার অনেকগুলো বিষয় ছিল যেগুলো কোনোভাবেই আমি কখনো জানিনি, শুনিনি বা আমি বলতে পারতাম না। সেই বিষয়গুলো, সেই ধরনের কৌশল এখানে শেখানো হয়েছে। আমি বিশ্বাস করি যে এই কৌশলগুলো আগামী দিনগুলোতে আমাকে একটা ভালো অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করবে। আমি এই ধরনের প্রশিক্ষণ এখানেই শেষ হয়ে যাক, আমার জন্য অন্তত আমি সেটা চাই না। আমি মনে করি এই ধরনের আরও কিছু প্রশিক্ষণ অন্তত আমাকে দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া উচিত MRDI-এর। কারণ আমি যেখানটায় থাকি সেটি হলো উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র এবং সেখানে নানা ধরনের খবরের উৎস আছে এবং আমি চাই আমাকে এই ধরনের আরও সুযোগ সৃষ্টি করে দেওয়া হোক।